জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাংলা প্রশ্ন কেমন হয়? জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি এবং ডি ইউনিটের বিগত বছরগুলোর বাংলা প্রশ্ন ঠিক কেমন ছিল আজকের এই ক্লাসে আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব। প্রথমেই আমরা একটা পরিসংখ্যান দেখি আসলে বি এবং ডি ইউনিটের প্রশ্ন কোন টপিকগুলো থেকে ছিল, বা ব্যাকরণের প্রশ্ন কেমন ছিল, প্রথম পত্র কেমন ছিল, বিরোচন কেমন ছিল, আমরা যদি একটু দেখি। বি এবং ডি এই দুইটা ইউনিটেই তোমরা মানবিক থেকে আসলে পরীক্ষা দিবা ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো বি ইউনিটে টোটাল প্রশ্ন থাকবে 32টা এবং ডি ইউনিটেও 32টা প্রশ্ন থাকবে। গতবারের যদি আমরা একটু দেখি যে ব্যাকরণ ছিল 9টা, বিরোচন ছিল 7টা এবং বাংলা প্রথম পত্রের প্রশ্ন ছিল 16টা। অর্থাৎ মোটামুটি 50% প্রশ্নই কিন্তু কি ছিল, বাংলা প্রথম পত্র ছিল। অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটের জন্য বাংলা প্রথম পত্র খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। ডি ইউনিট দেখো, ডি ইউনিটে ব্যাকরণের ছিল 12টা, বিরোচনের 4টা এবং প্রথম পত্রে ছিল 16টা। অর্থাৎ এখানেও কি 50% প্রশ্ন কিন্তু এখানে বাংলা প্রথম পত্র থেকে ছিল। অর্থাৎ তোমাদের বাংলা প্রথম পত্র অংশ কিন্তু ভালো করে পড়তে হবে। ভালো করে না পড়লে কিন্তু তুমি আসলে এখানে ভালো করতে পারবা না। এখন আমরা একটু দেখি যে বিগত বছরের প্রশ্নগুলো কেমন ছিল। দেখো, কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমন উদ্দীপক দিয়ে, উদ্দীপকের থেকে প্রশ্ন যেটা এইচএসসি লেভেলে আসতে দেখা যায় বহুপদী প্রশ্ন টাইপের, এমন প্রশ্ন কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসলে ওভাবে আসে না। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু গত বছর 2টা ইউনিটেই কিন্তু এই টাইপের প্রশ্ন এসেছে। অর্থাৎ একটা উদ্দীপক দিবে, উদ্দীপক দিয়ে উদ্দীপকের আলোকে 2টা প্রশ্নে তোমাকে উত্তর করতে হবে। এখানে 1 আর 2 নম্বর প্রশ্নের আমরা উত্তর করবো এই উদ্দীপকটা পড়ে। আমরা আগে একটু উদ্দীপকটা দেখি, উদ্দীপকে কি বলেছে দেখো। রায়হান মিছিলে যাওয়া পছন্দ করে না। একদিন সহপাঠী তপু তাকে জোর করে নিয়ে যায় এবং তার হাতে একটি প্লাকার্ড ধরিয়ে দেয়। হাতে প্লাকার্ড নিয়ে মিছিলে হাঁটতে শুরু করে রায়হান। কিছুক্ষণের মধ্যে স্লোগানেও কণ্ঠ মেলায়। স্লোগান বানালে কিন্তু এখানে দন্তস্ব হবে। স্লোগানে কণ্ঠ মেলায়। এক সময় তার বজ্রমূর্তি আকাশে ওড়ে, নিজের মধ্যে অজানা কিছু একটার উদয় হতে দেখে সে। দেখো, এটা হচ্ছে নবম দশম শ্রেণীর 21-এর গল্প যে প্রবন্ধটা আছে সেখান থেকে নেওয়া হয়েছে। বাট আমরা যখন এই প্রবন্ধটা ভর্তি পরীক্ষার ক্ষেত্রে পড়বো, দেখো এইটা পড়লেই কিন্তু আমাদের মধ্যে অটোমেটিক মাথায় একটা গল্পের কথা চলে আসছে। সেটা কি? রেইনকোট। রেইনকোট যেমন কে ছিল আমাদের ভীতু প্রকৃতির, কে ছিল নুরুল হুদা, তার মধ্যেও কিন্তু হঠাৎ কি হয়, সাহসের জাগরণ হয়। ঠিক তেমনি এখানেও কিন্তু একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই প্রশ্নটা কিন্তু রেইনকোট সংশ্লিষ্ট প্রশ্ন। এখন কি প্রশ্ন আছে আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে বলেছে উদ্দীপকের ভাববস্তু রেইনকোট গল্পের কোন অন্তর্নিহিত বিষয়কে ইঙ্গিত করে? সুপ্ত সাহসের জাগরণ, সুপ্ত আকাঙ্ক্ষার জাগরণ, সুপ্ত আনন্দের জাগরণ, সুপ্ত অধিকার বোধের জাগরণ। দেখো, ওই নুরুল হুদার মধ্যে যেমন কি ছিল, দেশপ্রেমের যে উষ্ণতা, সাহস সঞ্চারিত হয়েছিল, উষ্ণতার সাহস, ঠিক তেমনি কিন্তু এখানেও তপুর, আমরা যদি এখানে উদ্দীপক দেখি রায়হানের কিন্তু একই বিষয় হয়ে যায়। অর্থাৎ এখানে উত্তর হবে কি, সুপ্ত সাহসের জাগরণ। পরবর্তী প্রশ্ন, উদ্দীপকের রায়হান রেইনকোট গল্পের কোন চরিত্রের প্রতিনিধি? রায়হান কোন চরিত্রের প্রতিনিধি? রায়হান নুরুল হুদা, আফাজ আহমেদ, মিন্টু, আব্দুল সাত্তার মিঠা। কে? গল্পের কথক নুরুল হুদা ছিল, তার প্রতিনিধি কিন্তু রায়হান। সেও যেমন প্রথমে ভয় পাইতো, পরে তার মধ্যে সাহসিকতার উন্মেষ ঘটে, ঠিক তেমনি আমাদের নুরুল হুদার মধ্যেও কিন্তু একই জিনিস আমরা দেখলাম। অর্থাৎ রায়হানের সাথে মিল আছে কার? নুরুল হুদার। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা, বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলা হয়? একটা সার্থক বাক্যের 3টা গুণাবলী থাকে, আমরা কিন্তু জানি। একটা কি? একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা হচ্ছে আসক্তি, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে যোগ্যতা। আকাঙ্ক্ষা কি? ওই এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা, সেটাকে কি বলে? আকাঙ্ক্ষা। আর আসক্তি কি? আসক্তি হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস থাকবে। আর যোগ্যতা কি? অন্তর্নিহিত আর ভাবগত আর অর্থগত মিলবন্ধন থাকতে হবে। তুমি যে কথা বলছো সেটা বাস্তবে সম্ভবপর হইতে হবে, বাগধারাগুলো ঠিকঠাক থাকতে হবে, বানানগুলো ঠিকঠাক থাকতে হবে। যেমন তুমি বললা হাতি আকাশে উড়ে, হাতি কি আকাশে উড়ে? এগুলো কিন্তু হবে না। আর এখানে জিজ্ঞাসা করেছে সুশৃঙ্খল পদবিন্যাস। সুশৃঙ্খল পদবিন্যাস কোনটা? সুশৃঙ্খল পদবিন্যাস হচ্ছে আসক্তি। পরবর্তী প্রশ্নে যাবো আমরা, লোক পরম্পরায় শোনা কথাকে কি বলে? প্রশ্নটা নেওয়া হয়েছে ফার্স্ট পেপারের কোন অংশ থেকে বলো তো? শব্দ অর্থ অংশ থেকে। কোন অংশ থেকে? শব্দ অর্থ অংশ থেকে। কোন কবিতার শব্দ অর্থ এটা বলতে পারবা? আমি কিংবদন্তির কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতার শব্দ অর্থে কিন্তু আছে যে লোক পরম্পরায় শোনা কথাকে কি বলা হয়? যে কিংবদন্তি। কিংবদন্তি কি? জনশ্রুতি। কি? জনশ্রুতি। পোশাক কোন ভাষা থেকে আগত? কোন ভাষার শব্দ? শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ। শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ, এই জিনিসটা কিন্তু জগন্নাথে যারা পরীক্ষা দিবা,
জগন্নাথে যারা পরীক্ষা দিবা তোমাদের কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে প্রতিবারই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। পোশাক কোন ভাষা থেকে এসেছে? পোশাক শব্দটা এসেছে আরবি, ফার্সি, হিন্দি নাকি উর্দু? পোশাক এসেছে ফার্সি ভাষা থেকে। কোন ভাষা থেকে? ফার্সি। বিশ্বাস শব্দের নির্ভুল উচ্চারণ কোনটি? উচ্চারণ থেকে প্রশ্ন এসেছে। শব্দের মাঝে যদি বফলা থাকে তাহলে কি হবে? এটা দ্বিত্ব উচ্চারণ হবে, মানে কি দুইবার উচ্চারণ হবে। কয়বার উচ্চারণ হবে? দুইবার। কিন্তু শব্দের আদ্য যদি বফলা থাকতো তাহলে কি অনুচ্চারিত থাকতো। তো আবার আমরা জানি কি উচ্চারণের ক্ষেত্রে আমাদের এই তালব্য সা, তাহলে এখানে কি দুইবার উচ্চারণ হচ্ছে। আর যে লাস্টে যে দন্তস্ব আছে, দন্তস্ব কিন্তু হবে না, দন্তস্বর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? তালব্য স ব্যবহার করব। তাহলে আমরা অপশনগুলো দেখি। অপশনের প্রথম যেখানে দন্তস্ব আছে অপশন আগেই বাদ, এটা দন্তস্ব আছে এটাও বাদ, এটা দন্তস্ব আছে এটাও বাদ। খুব সহজেই কিন্তু তুমি পরীক্ষায় এইভাবে অপশনগুলো বাদ দিতে পারবা। তারপরে আসলে আর একটাই থাকে, সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর প্রথমটা। পরবর্তী প্রশ্নে যাব, কোনটি মধ্যপদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ? যে গ্রামান্তর, এই যে অন্তর, সব সমস্ত পদে কি? সমস্ত পদে অন্তর, মাত্র, কি, এগুলো থাকলে কি হয়? নিত্য সমাস হয়। কি হয়? নিত্য সমাস। একটা ব্যতিক্রম কিন্তু আছে, কোনটা সেটা? তেপান্তর। তেপান্তর কি? দ্বিগু সমাস। কি সমাস? দ্বিগু সমাস। এই যে কানা কানি, ব্যতিহার বহুব্রীহি সমাস। কোনটা? ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি সমাস। দম্পতি কি সমাস? দ্বন্দ্ব সমাস। কি সমাস? দ্বন্দ্ব সমাস। এই যে প্রাণ ভয়, প্রাণ যাওয়ার ভয়, মধ্যপদলোপী কর্মধারায়। মধ্যপদলোপী কর্ম। পরবর্তী প্রশ্নে যাব আমরা। কল্পনা কোন পদ? ব্যাকরণিক শব্দ শ্রেণী, এইচএসসি এর টপিক। এখান থেকে কিন্তু জগন্নাথের প্রশ্ন আসে। কল্পনা কি? কল্পনা হচ্ছে বিশেষ্য। কল্পনা শব্দটি কি? বিশেষ্য। বুদ্ধদেব বসু কোন কবিকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন? জীবনানন্দ দাশ, শামসুর রহমান, সুকান্ত ভট্টাচার্য, আহসান হাবীব। কাকে? জীবনানন্দ দাশকে নির্জনতম কবি হিসেবে আখ্যায়িত করেছেন। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন ছন্দে রচিত? কবিতা কোন ছন্দে রচিত? এই টাইপের প্রশ্ন আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খুবই কমন একটা প্রশ্ন, বারবারই আসে। আর এটা খুবই সহজ একটা জিনিস। ফেব্রুয়ারি 1969 হচ্ছে গদ্য ছন্দে রচিত। কোন ছন্দে? গদ্য ছন্দে রচিত। কোন ছন্দে? গদ্য ছন্দে। রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি চরণটি কোন কবিতার? আমি কিংবদন্তির কথা বলছি, তাহারে পড়ে মানে প্রতিদান সোনার তরী। কোন কবিতা এটা? প্রতিদান। দেখো খুব সহজ একটা কবিতার চরণ দিয়ে বলেছে যে কোন কবিতার চরণ। এই টাইপের প্রশ্ন যারা এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তারাও পারা উচিত, কারণ খুবই সহজ প্রশ্ন। এই টাইপের প্রশ্ন কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসতেছে। জগন্নাথে কিন্তু এই টাইপের প্রশ্ন বেশ আসতে দেখা যায়। অন্য লিপিতে রূপান্তরকে এক কথায় কি বলে? রূপান্তরিত, অনুদিত, লিপান্তর, অনুবাদ। দেখো এক কথায় প্রকাশ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে, অর্থাৎ এক কথায় প্রকাশ তোমাকে ভালো করে পড়তে হবে। অন্য লিপিতে রূপান্তরকে বলা হয় লিপান্তর। কি বলা হয়? লিপান্তর। হিসাব নিকাশ শব্দটি কোন ভাষার মিশ্রণ? উর্দু, আরবি, আরবি ও ফার্সি, সংস্কৃত, উর্দু, ফার্সি ও হিন্দি। দেখো এই নিকাশ, হিসাব নিকাশ, এটা হচ্ছে কি? একটা হচ্ছে আরবি আর একটা কি? একটা আরবি আর একটা ফার্সি। পরবর্তী প্রশ্ন, যে পদ সৎ পদ নয় সে পথে শান্তি নেই। এর সরল রূপ কোনটি? সরল বাক্য করতে হবে আমাকে। তাহলে যে পথ সৎ পথ নয়, এটাকে যদি আমি সরলে রূপান্তর করি আগে, তাহলে যে পথ সৎ নয় মানে কি? অসৎ পথ। কেমন পথ? অসৎ পথ। কেমন পথ? অসৎ পথ। তাহলে আমরা একটু দেখি, শান্তির জন্য এটা বাদ। তাহলে অসৎ মানুষ বলছে, মানুষ হবে নাকি? অসৎ পথ। তাহলে আমরা দুইটা দেখি, অসৎ পথ শান্তিহীন, অসৎ পথে শান্তি নেই। শান্তিহীন আমরা বলবো না, যেহেতু শান্তি নেই বলছে আমরা শান্তি নেই বলবো। কি উত্তর হবে? অসৎ পথে শান্তি নেই। অসৎ পথে শান্তি নেই। সঠিক বানান গুচ্ছ, আমি বলেছিলাম আগেও একবার, যখন এরকম বানানের গুচ্ছ থাকবে তখন সবগুলো বানান তোমার দেখার দরকার নেই, তুমি একটা করে বানান দেখবা। একটা বানান ভুল হইলে ওই ছক বাদ দিয়ে চলে যাবে, কারণ পরীক্ষার হলে তুমি কিন্তু অনেক সময় পাবা না এগুলোর বানান ঠিক করার জন্য। যেমন ধৈর্য বানান এখানে ভুল, এটা আর উত্তর হওয়ার সুযোগ নাই, এটা আগেই বাদ। এখানে যদি আমরা তাকাই, অভিজ্ঞা বানান ভুল, মানববোধ বানান ভুল, দুইটা বানান ভুল আছে এখানে, প্রজ্ঞা বানান ভুল। তাহলে তিনটা অপশন কিন্তু আগে আমার বাদ চলে যাচ্ছে। উত্তর কোনটা? উত্তর হচ্ছে প্রথমটা। কোনটা উত্তর? প্রথমটা উত্তর। তাহলে বানান থেকে কিন্তু জগন্নাথের প্রশ্ন আসবে। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার অভিশাপ বলেছেন? একদম কবিতার লাইন থেকে কিন্তু জগন্নাথের প্রশ্ন আসতে দেখা যাচ্ছে। পৃথিবীর স্রষ্টার উৎপীড়িতে নিজেরই যে। কবি নিজেকে কি অভিশাপ পৃথ্বীর, কবিতার চরণে আছে কিন্তু অভিশাপ পৃথ্বীর, অর্থাৎ কি সে নিজেকে পৃথিবীর অভিশাপ বলেছে। কি বলেছেন? পৃথিবীর অভিশাপ। লক্ষণ শব্দের প্রমিত উচ্চারণ দেখো, আদ্য ওয়ের পরে যদি কি ক্ষীয় থাকে তাহলে ওয়ের উচ্চারণ কিসের মতো হয়? ও এর মতো হয়। তাহলে লয়ের
লক্ষণের উচ্চারণ এখানে কি লয় ওকার হবে, কিন্তু আমরা একটু দেখি লয় ওকার কোনখানে আছে। এই দুইটাই নাই, এই দুইটা আগেই বাদ, এই দুইটা উত্তর হওয়ার কোনো সুযোগ নাই। এখন আমরা দেখি এখানে বলছে লক হয় না, এখানে কোনো হর্ষ চিহ্নই দেওয়া নাই, এটা কিন্তু ভুল। প্রথমটাই কি সঠিক উত্তর, প্রথমটাই সঠিক উত্তর এখানে। রাইসুল জোহালা ছিলেন কে? সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর, ইংরেজ পক্ষের গুপ্তচর, মীর জাফরের সহযোগী, ঘুষিকি বেগমের পালিত পুত্র। খুব সহজ একটা প্রশ্ন, আমাদের সিরাজউদ্দৌলা থেকে এসেছে। তো রাইসুল জোহালা কে ছিলেন? রাইসুল জোহালা ছিলেন নবাব সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর, যার নাম কি ছিল? মেইন নাম নারায়ণ সিং। কি অথবা কি ব্যবহৃত সঠিক বাক্য কোনটি? আমরা জানি যে আমরা যখন কি ব্যবহার করব, অর্থাৎ এই কি কখন ব্যবহার করব? যখন আমরা হ্যাঁ বা না দিয়ে উত্তর দিব, হ্যাঁ বা না দিয়ে। আর যখন বিস্তারিত ব্যাখ্যা দিয়ে উত্তর করব, তখন কি ব্যবহার করব? কয় দীর্ঘে ব্যবহার করব। এখন আমরা দেখি, আমি বুঝতে পারছি না সমস্যাটা আসলে কি, এটাকে আমি হ্যাঁ বা না দিয়ে উত্তর করতে পারবো? পারবো না। তাহলে এখানে কিন্তু আমার কি হবে? এখানে হবে হচ্ছে কয় দীর্ঘে। সে কি তোমাকে চেনে? এখানে ডিরেক্ট জিজ্ঞাসা করেছি, হ্যাঁ বা না দিয়ে উত্তর করতে পারবো। তাহলে এখানে কি কি কয় দীর্ঘী হবে? হবে না। কি হবে? কয় রশ্মি। কি বলছো তুমি? হ্যাঁ বা না দিয়ে উত্তর করা সম্ভব? সম্ভব না। তাহলে এখানে কি হবে? কয় দীর্ঘী হবে। কি আশ্চর্য ব্যাপার! এটাই সঠিক উত্তর, এটাই কি সঠিক উত্তর। কোন কবি বাংলাদেশ সরকারের মন্ত্রী ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন? আবু জাফর আবাইদুল্লাহ, মোহাম্মদ মনিরুজ্জামান, সিকান্দার, আবু জাফর, মহাদেব সাহা। দেখো, কবি লেখক পরিচিতি থেকে প্রশ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসতে দেখা যায়। তো সরকারের মন্ত্রী ও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছিলেন আবু জাফর আবাইদুল্লাহকে। আবু জাফর আবাইদুল্লাহ। ভূমিকম্প কোন ধরনের শব্দ? অর্ধ তৎসম, তদ্ভব, তুর্কি তৎসম। ভূমিকম্প হচ্ছে তৎসম শব্দ। কোন শব্দ? তৎসম শব্দ। মহাকাল, জীবন ও শিল্প কোন রচনার সাথে সম্পর্কিত? প্রতিদান, ফেব্রুয়ারি 1969। তাহার এই পরে মনে সোনার তরী কোন কবিতার সাথে সম্পর্কিত? সোনার তরী। এখানে মহাকালের প্রতীক হিসাবে দেখানো হয়েছে মাঝিকে, এটা কিন্তু আমাদের আছে। একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এই পংক্তির রচয়িতাকে? খুবই সহজ প্রশ্ন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলার প্রশ্ন খুবই সহজ। এখানে বাংলার প্রথম পত্রের যে প্রশ্নগুলো আসবে, এগুলো কিন্তু আমরা খুবই সহজ সহজ প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এটা কে লিখেছেন? লিখেছেন শামসুর রহমান, ফেব্রুয়ারি 1969 কবিতার। বিপদে মাসি পিসি বুকে নতুন জোর পায়, কারণ কি? তাদের হাতে ছিল দা বটি, রাত শেষ হয়ে ভোর হয়ে যাচ্ছিল, তখন থানার দারোগা হাজির হয়েছিল, পাড়ায় অনেক লোক ছুটে এসেছিল। মাসি পিসির বুকে নতুন জোর পায় কখন? যখন দেখে যে পাড়ার অনেক লোক সেখানে ছুটে এসেছিল। অপরিচিত গল্পে ফলের মতো গুটি বলতে কি বোঝানো হয়েছে? নিষ্ফল জীবন, পরিপূর্ণ জীবন, সমৃদ্ধ জীবন, সফল জীবন। দেখো, অপরিচিত গল্পে ফলের মতো গুটি বলতে বোঝানো হয়েছে নিষ্ফল জীবন। কি বোঝানো হয়েছে? নিষ্ফল জীবন। বিচিত্র শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার প্রকাশ ঘটেছে কোন কবিতায়? 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1970, প্রতিদান বিদ্রোহী। এটা কখন পারবা? যখন তুমি কবিতার পাঠ পরিস্থিতি ভালো করে পড়বা। পাঠ পরিস্থিতিতে কিন্তু সুন্দর করে দেওয়া আছে যে বিচিত্র শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার প্রকাশ ঘটেছে ফেব্রুয়ারি 1970 কবিতায়। এই টাইপের প্রশ্ন কিন্তু আমরা আমাদের কোর্সের আগেই, মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগেই, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আগে কিন্তু আমরা এই টাইপের প্রশ্ন পড়িয়েছি। আর এই টাইপের প্রশ্ন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় একমাত্র এসেছে দেখতে গেলে। এখন আমরা আরো দুইটা অনুচ্ছেদ পড়বো, অনুচ্ছেদ দিয়ে উত্তর করার চেষ্টা করবো। দেখুন কি বলেছে এখানে। প্রত্যন্তায় গ্রামে গিয়ে সফেদ বাড়ির রহমতুল্লাহ প্রচার করতে শুরু করে যে এই গ্রাম থেকে 55 মাইল দূরের এক গ্রামে নামাজের শেষ যায় তিনি দেখেছেন যে গ্রামের পুরনো বটগাছতলায় ঘুমিয়ে আছেন এক ধর্মসাধক। অর্থাৎ আমরা একটু পড়লে কিন্তু আমাদের মাথায় চলে আসে যে লাল সালুর সাথে এটা কোনো একটা কানেক্টেড বিষয়। গ্রামের লোকদের প্রতি যে সাধক বড়ই নারাজ, সে সাধক বড়ই নারাজ। রহমতুল্লাহর ভক্তি আর উদ্যমে মাত্র 15 দিনেই সেই বট গাছটা ঘিরে পাকা ঘর উঠে যায়। রহমতুল্লাহ বনে যায় দরগার খাদেম। ঠিক যেভাবে মসজিদ একটা, মানে কি বলা যায়, একটা জঙ্গল পূর্ণ জায়গায় যে একটা কবর থেকেই কত বড় একটা মাজার করে ফেলে আর তার ধর্ম ব্যবসা চালিয়ে যায়, ঠিক এখানেও একই প্রতিফলন আমরা দেখতে পাই। দেখো, উদ্দীপকে রহমতুল্লাহর কর্মকাণ্ডের সাথে লাল সালু উপন্যাসের মসজিদের সাদৃশ্য কোথায়? চেহারা সুরতে, ধর্মবিরোধে, জনকল্যাণ, মিথ্যা চরিত্র। দুইজনই কি? দুইজনে মিথ্যাবাদী। দুইজনই কি মিথ্যাবাদী? নিজের স্বার্থ উদ্ধারের জন্য মিথ্যাচার করেছে। স্বার্থ সিদ্ধির জন্য রহমতুল্লাহ কোন জিনিসটা ব্যবহার করে? অর্থ, লোকবল, ধর্ম, ক্ষমতা। দেখো, রহমতুল্লাহ ধর্ম ব্যবহার করেছিল, মসজিদও কিন্তু একইভাবে কি ধর্মকে ব্যবহার করেছিল। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা দেখার চেষ্টা করলাম যে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রশ্নগুলো কেমন হয়। তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে আবারও দেখা হবে। ভালো থাকো।